হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2026 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান এপিক সায়েন্স ফিকশন মুভি প্রজেক্ট হেল মেরি নিয়ে, যেটি 2001 সালে প্রকাশিত একটি নোভেলের উপর বেস করেই তৈরি করা হয়েছে। যারা মহাকাশ রিলেটেড মুভি দেখতে ভালোবাসেন, আমি রেকমেন্ড করব হাতে টাইম নিয়ে এই মুভিটি অন্তত একবার হলেও দেখার চেষ্টা করবেন। আমি নিশ্চিত এটি আপনাদের নিরাশ করবে না। ওকে, তো ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে চলুন যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। শুরুতেই আমরা দেখতে পাই মুভির মেন চরিত্র রাইল্যান্ড গ্রেস একটি মহাকাশযানে কৃত্রিম কোমা থেকে জেগে ওঠে আর একদমই হতবাক হয়ে যায় যখন সে বুঝতে পারে সে এখন মহাকাশে রয়েছে। মানে মহাকাশযানের মধ্যে শীত ঘুমে থাকাকালীন সে তার স্মৃতি কিছুটা হলেও হারিয়ে ফেলেছে। তো এরপর মহাকাশযানের এদিক ওদিক ঘুরে সে জানতে পারে বর্তমানে সে এখন পৃথিবী থেকে 11.9 আলোকবর্ষ দূরে রয়েছে। আর আরও অবাক করার মতো বিষয় হলো এই মহাকাশযানে থাকা তার 2 ক্রু মেম্বারও বিশেষ কোনো কারণে মারা গেছে। মানে এই মহাকাশযানে সে এখন একমাত্র জীবিত ব্যক্তি। আর বর্তমানে সে এই মহাকাশযানের মাধ্যমে টাউ সেটি নামক একটি নক্ষত্রের দিকে এগিয়ে চলেছে। এবার এই সব দেখতে দেখতেই গ্রেসের পুরনো কিছু স্মৃতি মনে পড়তে শুরু করে। ফলে এখান থেকেই আমরা তার ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যার মাধ্যমেই আমরা জানতে পারি গ্রেস একজন আমেরিকান মিডল স্কুলের বিজ্ঞান শিক্ষক এবং একই সঙ্গে প্রাক্তন আণবিক এক জীববিজ্ঞানী। এবার গ্রেস খুব রিসেন্টলি জানতে পেরেছিল মহাকাশ বিজ্ঞানীরা বর্তমানে সূর্য থেকে শুক্র গ্রহ পর্যন্ত বিস্তৃত একটি ইনফ্রারেড আলোর রেখা আবিষ্কার করেছে, যার নাম তারা দিয়েছে পেট্রোভা লাইন। এবং পরবর্তীতে তারা রিসার্চ করে এটাও জানতে পেরেছে অ্যাস্ট্রোফেজ নামক একটি অদ্ভুত পদার্থ সূর্যের পৃষ্ঠে বংশবৃদ্ধি করছে, যার ফলেই সূর্য ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করেছে। আর এটা দেখেই বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করেছে এইভাবে চলতে থাকলে আগামী 30 বছরের মধ্যে পৃথিবীর টেম্পারেচার প্রায় 10 থেকে 15 ডিগ্রি কমে যাবে, যার ফলে একদমই সাধারণভাবে মানব জীবন ধ্বংসের মুখে এসে দাঁড়াবে। তাই এই অবস্থা থেকে পৃথিবীকে কিভাবে বাঁচানো যেতে পারে এটা উদ্দেশ্য নিয়েই বিজ্ঞানীরা ওই পেট্রোভা লাইন থেকে অ্যাস্ট্রোফেজের একটি নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসে, যাতে ওই অ্যাস্ট্রোফেজের উপর পরীক্ষা নিরীক্ষা করেই কোনো একটা সমাধান করা যায়। এবার যে টাস্ক ফোর্স এই পরীক্ষা নিরীক্ষা করার প্রধান দায়িত্ব গ্রহণ করে, সেই পেট্রোভা টাস্ক ফোর্সের প্রধান ইভা স্ট্যাট হঠাৎই একদিন গ্রেসের সঙ্গে দেখা করে তাকে অফার করে ওই অ্যাস্ট্রোফেজের নমুনাটি অধ্যয়ন করার জন্য। গ্রেস যেটা শুনে প্রথমেই তাকে জিজ্ঞাসা করে এই পৃথিবীতে তো বহু নামকরা বিজ্ঞানী রয়েছে, তাহলে তাদেরকে ছেড়ে গ্রেসকেই কেন সে এই অফার করছে? উত্তরে ইভা তাকে জানায়, আমি জানি বেশ কয়েক বছর আগে তোমার একটি বিবৃতির কারণেই তোমার চাকরি চলে গিয়েছিল, এমনকি ওই কারণের জন্যই তোমাকে পাগল বিজ্ঞানী তকমাও দেয়া হয়েছিল। তাই এই পরীক্ষার মাধ্যমে তুমি তোমার সেই বিবৃতির প্রমাণ দিতে পারবে। আসলে কিছুদিন আগেই ডক্টর গ্রেস জানিয়েছিল জল ছাড়াও কোনো জীবন বেঁচে থাকতে পারে, যেটা শুনেই অন্যান্য বিজ্ঞানীরা তাকে পাগল তকমা দিয়েছিল। আর ইভা অনুমান করেছে ডক্টর গ্রেস হয়তো তার সেই তথ্যই প্রমাণ করতে পারবে এই অ্যাস্ট্রোফেজদের উপর পরীক্ষা নিরীক্ষা করে। কারণ সূর্যপৃষ্ঠে যে অ্যাস্ট্রোফেজ তার কাজ করে চলেছে, মনে হয় না সে তার প্রাণের জন্য জলের উপর নির্ভরশীল। তো এইটা শুনে ইভার প্রস্তাবে রাজি হয়ে ডক্টর গ্রেস সোজা পৌঁছে যায় তাদের ল্যাবরেটরিতে, যেখানে ডক্টর গ্রেস আবিষ্কার করে অ্যাস্ট্রোফেজ আসলে একটি এককোষী জীব, যারা সূর্য থেকে তড়িৎচুম্বকীয় বিকিরণ শোষণ করে এবং নিজেদের স্থান পরিবর্তনের জন্য তা নির্গত করে। কিন্তু এখন প্রশ্ন হলো, সূর্য থেকে তারা শুক্র গ্রহের মধ্যেই কেন এই আনাগোনা করছে? তারা সূর্যের সবথেকে কাছের গ্রহ বুধেই বা কেন যাচ্ছে না? এবার এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গ্রেস ওই ল্যাবরেটরিতেই একটি বক্সের মধ্যে কৃত্রিমভাবে শুক্র গ্রহের একটি বায়ুমণ্ডল তৈরি করে। আর সেখানেই 3টি অ্যাস্ট্রোফেজের উপর পরীক্ষা করতে গিয়ে সে দেখতে পায় এই পরীক্ষার মাধ্যমে 3টি অ্যাস্ট্রোফেজ 4টিতে রূপান্তরিত হয়েছে, মানে তারা বংশ বিস্তার করেছে। আর এইটা দেখেই ডক্টর গ্রেস শিওর হয়ে যায় শুক্র গ্রহ পর্যন্ত অ্যাস্ট্রোফেজদের যে লাইন রয়েছে সেটা মেনলি বংশ বিস্তারের কারণে। মানে ওই অ্যাস্ট্রোফেজ শুক্র গ্রহের বায়ুমণ্ডলীয় কার্বন ডাই অক্সাইড ব্যবহার করেই বংশবৃদ্ধি করে, যে কারণেই তারা বুধ ছেড়ে শুক্র গ্রহকে বেছে নিয়েছে। এবার এটা আবিষ্কার হওয়ার পরেই ইভা তাকে মাঝ সমুদ্রে অবস্থিত একটি জাহাজে নিয়ে যায়, যেখানে পৃথিবীর আরও অন্যান্য বিজ্ঞানীদের সামনে ইভা যখন গ্রেসের এই আবিষ্কারের কথা ঘোষণা করে, তখন সকলেই হাততালি দিয়ে তার এই কাজের প্রশংসা করে।
আর পরবর্তীতেই সেখানের এক কর্মকর্তা তার থেকে জানতে চায় 20 লক্ষ কিলোগ্রাম অ্যাস্ট্রোফেজ এইভাবেই বানাতে তার কতদিন লাগতে পারে। যেটা শুনেই গ্রেস কিছুটা অবাক হয়ে যখন তাদের থেকে জানতে চায় এত পরিমাণ অ্যাস্ট্রোফেজ তারা কেন তৈরি করতে চাইছে, তখন ইভাই তাকে সকলের সামনে প্রজেক্ট হেল মেরি সম্বন্ধে বর্ণনা করে। এবার প্রশ্ন হলো, কি এই প্রজেক্ট হেল মেরি? এই অ্যাস্ট্রোফেজের কারণে সূর্য যে ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করেছে, এটা নিয়েই গবেষণা করার টাইমে বিজ্ঞানীরা লক্ষ্য করেছিল সূর্য বাদেও সমস্ত নক্ষত্র এই একই কারণেই তাদের শক্তি হারাচ্ছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, টাউ সেটি নামক একটি মাত্রই প্রতিবেশী নক্ষত্র আগের মতোই জ্বলজ্বল করছে। মানে হয় ওই নক্ষত্র পর্যন্ত অ্যাস্ট্রোফেজরা পৌঁছতে পারেনি, আর না হলে ওই নক্ষত্রে এমন কিছু বিশেষত্ব রয়েছে যার কারণেই অ্যাস্ট্রোফেজরা তার শক্তি শোষণ করতে পারছে না। তাই এটা দেখার পর বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিয়েছে মানব জাতিকে বাঁচাতে গেলে তাদের জানতে হবে ওই নক্ষত্রের কি এমন বিশেষত্ব রয়েছে যে কারণে সে তার শক্তি হারাচ্ছে না। কিন্তু এই নক্ষত্র সম্বন্ধে জানতে গেলে তো তার কাছাকাছি পৌঁছতে হবে। তাই এটাকেই লক্ষ্য মনে করে বিজ্ঞানীরা তাদের একটি প্রজেক্ট শুরু করে, যেটাই হলো প্রজেক্ট হেল মেরি, যার মাধ্যমে তারা একটি মহাকাশযানের মাধ্যমে 3টি অ্যাস্ট্রোনটকে পাঠাবে ওই নক্ষত্রের উদ্দেশ্যে, যারা ওই নক্ষত্রের কক্ষপথে উপস্থিত হয়ে সেখানকার বায়ুমণ্ডল এবং আরও নানান রকম তথ্য জোগাড় করে পৃথিবীর উদ্দেশ্যে প্রেরণ করবে, যাতে তারা জানতে পারে ওই নক্ষত্র কেন তার শক্তি হারাচ্ছে না। এবার এটা জানতে পারার পর গ্রেস অবাক হয়ে জানতে চায়, এত দূর যাওয়ার জন্য কি মানবজাতি কোনো মহাকাশযান তৈরি করেছে? উত্তরে ইভা তাকে জানায়, হ্যাঁ, এই প্রজেক্টের জন্য প্রয়োজনীয় একটি মহাকাশযান আমরা বানিয়ে ফেলেছি। কিন্তু প্রবলেম হলো ওই মহাকাশযানের জ্বালানি জোগাড় করা, কারণ এত দূর যাত্রা করার জন্য প্রয়োজনীয় জ্বালানি ওই মহাকাশযানে স্টোর করা প্রায় অসম্ভব। কিন্তু বিজ্ঞানীরা বেশ কিছু গবেষণার মাধ্যমে একটি উপায় বের করেছে। তারা এই অ্যাস্ট্রোফেজদের জ্বালানি হিসাবে ব্যবহার করে এই যাত্রা অনায়াসে কমপ্লিট করতে পারবে। যে কারণেই গ্রেসকে জিজ্ঞাসা করা হয়েছিল 20 লক্ষ কিলোগ্রাম অ্যাস্ট্রোফেজ এইভাবে বানাতে তার কতদিন টাইম লাগতে পারে। এবার আশা করি আপনাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়েছে। ওকে, তো এটা জানতে পারার পর গ্রেস তাদের থেকে জানতে চায়, এই ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাস্ট্রোফেজের মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি থাকে, তাই এত পরিমাণ অ্যাস্ট্রোফেজ বানাতে গিয়ে যদি তাদের কোনো ভুল হয় তাহলে তাদের কারণেই এই পুরো শহরও ধ্বংস হয়ে যেতে পারে। উত্তরে ইভা তাকে আবারও জানায়, এই কারণেই তারা এখন মাঝ সমুদ্রে একটি জাহাজে রয়েছে, যাতে তাদের কারণে শহরের উপর কোনো বিপদ না আসে। আচ্ছা, আরও অবাক করার মতো একটা বিষয় হলো, এই যাত্রা হবে সম্পূর্ণ একমুখী। মানে হেল মেরি মহাকাশযানের মাধ্যমে যে 3 জন ওই নক্ষত্রের উদ্দেশ্যে যাত্রা করবে তারা মহাকাশ থেকে আর কোনোদিনই ফিরে আসতে পারবে না, কারণ ফিরে আসার মতো জ্বালানি তারা বহন করতে পারবে না। তাই ওই নক্ষত্রের কাছে পৌঁছে সেখানকার গুরুত্বপূর্ণ ডাটা সংগ্রহ করে এক বিশেষ ধরনের প্রোবের মাধ্যমে পৃথিবীতে তারা সেটা পাঠিয়ে দেবে, আর অ্যাস্ট্রোনটরা সেই মহাকাশযানে থেকেই তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। যেটা শুনে গ্রেস যখন আবারও সকলকে প্রশ্ন করে, এটা ছাড়া দ্বিতীয় কোনো অপশন কি আর নেই? উত্তরে ইভা তাকে জানায়, হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু সেটা অনেকটা টাইম সাপেক্ষ, আর আমাদের এখন যা করার খুবই তাড়াতাড়ি করতে হবে, যে কারণে আত্মবলিদান মিশন ছাড়া তাদের হাতে আর কোনো উপায় নেই। তো এই সমস্ত কিছু শুনে ফুল দমে কাজ এগোনোর পর মহাকাশযান উৎক্ষেপণের টাইম যখন একদমই কাছাকাছি চলে আসে, তখনই তাদের বেশে একটি দুর্ঘটনার ফলে মূল বিজ্ঞানী সহ বিকল্প সমস্ত বিজ্ঞানীরাই মারা যায়। কিন্তু মিশনটি পিছিয়ে দেওয়ার মতো অবস্থায় তারা কেউই নেই, কারণ মানব সভ্যতাকে বাঁচানোর জন্য তাদের হাতে এখন সময় খুবই সীমিত। ফলে ইভা এই আত্মঘাতী মিশনের জন্য গ্রেসকেই প্রস্তাব দেয়, কিন্তু গ্রেস ভয় পেয়ে তাকে জানায়, আমি একজন মহাকাশচারী হিসাবে একদমই অপ্রশিক্ষিত, তাই আমাকে মহাকাশে পাঠানো মানে এই মিশন একদমই বিফলে যাবে। এই বলেই সে তার প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। এবার ইভা যেহেতু জানে নতুন করে কাউকে পর্যাপ্ত ট্রেনিং দিয়ে যদি এই মিশনের জন্য রেডি করতে চায় তাহলে অনেকটাই টাইম তাদের নষ্ট হয়ে যাবে, আর গ্রেস যেহেতু প্রথম থেকেই এই মিশনের সঙ্গে যুক্ত আর সে খুব ভালো করেই জানে মহাকাশে গিয়ে বিজ্ঞানীরা ঠিক কি কি করতো, তাই তারা সকলে মিলেই গ্রেসকে জোর করে অজ্ঞান করিয়ে মহাকাশযানে তুলে দেয়। আর তারপর যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে মহাকাশে দেখতে পায়, যে দৃশ্য আপনারা এই ভিডিওর একদম প্রথমেই দেখেছেন। এর মানে আপনারা বুঝতেই পারলেন গ্রেস নিজের ইচ্ছায় মহাকাশে না এলেও এখন তাকে এই মহাকাশে মানব জাতিকে রক্ষা করার ফর্মুলা খুঁজতে হবে।
ওকে, তো বর্তমান টাইমে বেশ কয়েকদিন যাত্রা করার পর গ্রেস যখন সেই টাউ সেটির কাছে পৌঁছায়, তখনই সে তার কাছাকাছি ভিনগ্রহী একটি মহাকাশযান দেখতে পায়। ফলে গ্রেস কিছুটা ভয় পেয়ে ওই মহাকাশযান এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে ওই মহাকাশযান তার পিছু কিছুতেই ছাড়ে না। এবার গ্রেস যখন ভাবতে শুরু করে এই মুহূর্তে তার কি করা উচিত, তখনই ওই মহাকাশযান থেকে কোনো এক বিশেষ জিনিস তার মহাকাশযানের দিকে নিক্ষেপ করা হয়। গ্রেস প্রথম দিকে তার উপর অ্যাটাক করা হচ্ছে এটা ভাবলেও পরবর্তীতেই সে বুঝতে পারে ওটা তাকে উদ্দেশ্য করে পাঠানো কোনো বার্তা হতে পারে, যে কারণে সে তার মহাকাশযান থেকে বাইরে বেরিয়ে সেই বিশেষ জিনিসটি উদ্ধার করে। আর তারপর বহু চেষ্টার ফলে সেটা ওপেন করে গ্রেস বুঝতে পারে ওই মহাকাশযান যে গ্রহ থেকে এখানে উপস্থিত হয়েছে সেটারই লোকেশন জানানোর জন্য তারা গ্রেসকে এই বস্তুটি পাঠিয়েছে। ফলে রিপ্লাই স্বরূপ গ্রেসও পৃথিবীর লোকেশন তার মধ্যে চিহ্নিত করে আবারও সেই বস্তু ওই মহাকাশযানে ফেরত পাঠায়। আর তারপরই গ্রেস লক্ষ্য করে ওই মহাকাশযানটি একদমই অদ্ভুতভাবে তার মহাকাশযানের সঙ্গে ডক করে, মানে যুক্ত হয়ে যায়। যার পর গ্রেস ওই মহাকাশযানের দিকে অগ্রসর হয়েই বুঝতে পারে সেই মহাকাশযানটি জেননের একটি কঠিন রূপ দিয়ে তৈরি, যে ধাতুর নাম সে রাখে জেনোনাইট। এনিওয়ে, এরপর তার পরিচয় হয় ওই ভিনগ্রহী মহাকাশযানে থাকা পাথরের মতো দেখতে 5 পাওয়ালা এক এলিয়েনের সঙ্গে। প্রথম দিকে গ্রেস তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তাদের ভাষা বা ইশারা সমস্ত কিছুই আলাদা আলাদা হওয়ায় সে কিছুই বুঝতে পারছিল না। কিন্তু কিছু সময় অতিবাহিত হওয়ার পর গ্রেস তার ভাষা একটু একটু করে বুঝতে শুরু করে। আর তারপর সে ওই এলিয়েনের বলা শব্দগুলি কম্পিউটারের মাধ্যমে ভাষায় রূপান্তরিত করে, যাতে তাদের দুজনেরই কথোপকথন খুব ইজি হয়ে যায়। তো পাথরের মতো দেখতে হওয়ার কারণে গ্রেস ওই এলিয়েনের নাম রাখে রকি। আর রকির সঙ্গে কথা বলে ধীরে ধীরে সে বুঝতে পারে রকি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আর সেও এই স্থানে এসেছে ঠিক একই কারণের জন্য। মানে আমি আপনাদের আগেই বলেছি, অ্যাস্ট্রোফেজের কারণে সমস্ত নক্ষত্রই তার শক্তি ধীরে ধীরে হারিয়ে ফেলছে, শুধুমাত্র এই টাউ সেটি ছাড়া। তাই এই রকিও তাদের মহাকাশযানের মাধ্যমে এখানে উপস্থিত হয়েছে এটা জানার জন্য এই নক্ষত্র কেন তার শক্তি হারাচ্ছে না, যাতে তাদের নক্ষত্রকেও সে বাঁচাতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রকির বাকি সমস্ত ক্রু মেম্বাররা মহাকাশযানের মধ্যেই কোনো কারণে মারা গেছে। আর গ্রেসের সঙ্গীরাও যে মারা গেছে এটা তো আমরা আগেই দেখেছি। মানে দুজনেই তাদের মহাকাশযানে এখন সম্পূর্ণ একা। তাই তারা যদি একে অপরকে সাহায্য করতে পারে তাহলে হয়তো তারা আরও সহজে তাদের কাজ হাসিল করতে পারবে। তাই একসঙ্গে কাজ করার জন্য রকি একটি চাপযুক্ত গোলকের মধ্যে থেকেই হেল মেরিতে প্রবেশ করে। অবাক হওয়ার কিছু নেই, রকি এই গোলকের মধ্যে রয়েছে কারণ এই অ্যাটমসফিয়ারে রকি বেঁচে থাকতে পারবে না। তাই ওই গোলকের মধ্যেই সে তার মতোই বায়ুমণ্ডল তৈরি করে গ্রেসের মহাকাশযানে প্রবেশ করে, যাতে তারা একসঙ্গে মিলে কাজ করতে পারে। এবার বেশ কয়েকদিন একসঙ্গে রিসার্চ করার পর তারা সিদ্ধান্ত নেয় তারা এই স্থানের পেট্রোভা লাইন থেকে অ্যাস্ট্রোফেজদের কিছু স্যাম্পেল সংগ্রহ করবে, যাতে তারা দেখতে পারে এই টাউ সেটির কেন কোনো ক্ষতি হচ্ছে না। তো প্ল্যান অনুযায়ী হেল মেরির মাধ্যমে তারা সেই পেট্রোভা লাইনে উপস্থিত হয়ে গ্রেস আবারও তার মহাকাশযান থেকে বাইরে বেরিয়ে বিশেষ এক উপায়ে সেখানে থাকা অ্যাস্ট্রোফেজদের স্যাম্পেল সংগ্রহ করে। আর তারপর ওই স্যাম্পেল পরীক্ষা নিরীক্ষা করেই গ্রেস দেখতে পায় ওই স্যাম্পেলের মধ্যেই অদ্ভুত এক প্রকার অ্যামিবা রয়েছে, যেটা শুনেই রকি তাকে জানায় তাহলে এই অ্যামিবার কারণেই ওই টাউ সেটি তার শক্তি হারাচ্ছে না। মানে এই অ্যামিবা অ্যাস্ট্রোফেজদের বংশবৃদ্ধিতে বাধা দিচ্ছে কিংবা তাদেরকে খেয়ে ফেলে তাদের সংখ্যা কমিয়ে দিচ্ছে, যে কারণেই অ্যাস্ট্রোফেজ এই নক্ষত্রের কোনো ক্ষতি করতে পারছে না। ফলে এই নক্ষত্র আগের মতো একই রয়েছে। এবার এটা শুনেই গ্রেস বুঝতে পারে তাদের তাহলে এখন ওই অ্যামিবাই অধিক সংখ্যায় সংগ্রহ করতে হবে, কারণ এই অ্যামিবা যদি তারা তাদের নিজেদের সিস্টেমে নিয়ে যেতে পারে তাহলে সেইখানেও এই অ্যামিবা অ্যাস্ট্রোফেজের সংখ্যা কমিয়ে দিতে শুরু করবে, ফলে তাদের সূর্য আর শক্তি হারাবে না। কিন্তু এই অ্যামিবা অধিক মাত্রায় সংগ্রহ করতে গেলে তাদেরকে একটি নির্দিষ্ট গ্রহের অ্যাটমসফিয়ারে প্রবেশ করতে হবে, যে গ্রহের নাম অ্যাড্রিয়ান, যেটা গ্রেসই নামকরণ করেছে। কিন্তু তাদের কাছে প্রবলেম হলো এই মহাকাশযান নিয়ে তারা ওই গ্রহের কাছাকাছি যেতে পারবে না, কাছাকাছি গেলেই তাদের ওই মহাকাশযান ধ্বংস হয়ে যাবে। যেটা শুনে রকি তাকে আইডিয়া দেয় তারা এমন একটি চেইন তৈরি করবে যার মাধ্যমে ওই গ্রহের কাছাকাছি না গিয়ে
দূর থেকেই তারা মাছ ধরার মতো ওই চেনের মাধ্যমে অ্যামিবার স্যাম্পেল সংগ্রহ করবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিই। আপনারা হয়তো অনেকেই ভাবছেন গ্রেসকে তো এই স্থানে পাঠানো হয়েছে টাউ সেটি নামক নক্ষত্রের অ্যাটমসফিয়ার দেখার জন্য, তাহলে হঠাৎ এই অ্যাড্রিয়ান গ্রহ কোথা থেকে এলো? আপনাদের আমি আগেই বলেছিলাম, আমাদের সৌরমণ্ডলে সূর্য থেকে শুক্র গ্রহ পর্যন্ত অ্যাস্ট্রোফেজদের একটি লাইন তৈরি হয়েছে। বিজ্ঞানীরা যে লাইনের নাম দিয়েছে পেট্রোভা লাইন। পরবর্তীতে গ্রেস আবিষ্কার করেছিল এই অ্যাস্ট্রোফেজরা শুক্র গ্রহে যাচ্ছে বংশবৃদ্ধির কারণে। আর এখানেও এই টাউ সেটি নক্ষত্র থেকে অ্যাড্রিয়ান গ্রহ পর্যন্ত একটি পেট্রোভা লাইন রয়েছে। কিন্তু ওই অ্যাড্রিয়ান গ্রহতেই উপস্থিত থাকা এক অ্যামিবা অ্যাস্ট্রোফেজদের খেয়ে ফেলে তাদের বংশবৃদ্ধি আটকে দিচ্ছে, যে কারণেই টাউ সেটি নক্ষত্রের কোনো ক্ষতি হচ্ছে না। তাই গ্রেস ও রকি ওই অ্যাড্রিয়ান গ্রহের বায়ুমণ্ডল থেকেই সেই অ্যামিবার স্যাম্পেল অধিক মাত্রায় সংগ্রহ করার জন্য তৈরি হয়, যাতে ওই অ্যামিবা নিয়ে তারা যে যার জায়গায় ফিরে গিয়ে নিজেদের নক্ষত্র বাঁচাতে পারে। এবার আশা করি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, মহাকাশযানে বিভিন্ন কিছু পরীক্ষা নিরীক্ষার সময় গ্রেস সমস্ত কিছুই রেকর্ড করতে থাকে, যাতে সেইগুলি থেকে পৃথিবীবাসীরা কিছু শিখতে পারে। এবার রকি যখন তার থেকে জানতে চায়, তুমি এখানেই কেন এই সমস্ত কিছু রেকর্ড করছো? তুমি তো পৃথিবীতে ফিরে গিয়েও সবাইকে এই ব্যাপারে জানাতে পারবে। এবার এটার উত্তরে গ্রেস যখন তাকে জানায় সে আর কোনোদিনই পৃথিবীতে ফিরতে পারবে না, তখনই রকি অবাক হয়ে এর কারণ জানতে চায়। উত্তরে গ্রেস যখন তাকে জানায় তার এই মিশনটি একটি ওয়ান ওয়ে মিশন, কারণ তার এই মহাকাশযানে ফিরে যাওয়ার মতো পর্যাপ্ত জ্বালানি নেই, তখন রকি তাকে জানায় সে তাকে তার প্রয়োজনীয় জ্বালানি তার মহাকাশযান থেকে গিফট করবে, যার ফলে তার হয়তো নিজের গ্রহে ফিরে যেতে 6 বছর বেশি টাইম লাগবে, কিন্তু তবুও সে চায় গ্রেস যাতে তার নিজের বাড়ি ফিরতে পারে। যেটা শুনে গ্রেস ওই মুহূর্তে খুবই ইমোশনাল হয়ে পড়ে। যাই হোক, এরপর তারা বেশ কয়েকদিন প্রস্তুতি নিয়ে অবশেষে রওনা হয় অ্যাড্রিয়ান গ্রহের উদ্দেশ্যে। এবার ওই গ্রহের অ্যাটমসফিয়ারে পৌঁছে গ্রেস একটি ঝুঁকিপূর্ণ কৌশল অবলম্বন করে কোনো রকমের সেই অ্যামিবার স্যাম্পেল সংগ্রহ করে, কিন্তু ওই টাইমের মধ্যেই তাদের স্পেসশিপ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যেটা ঠিক করতে গিয়েই গ্রেস বুঝতে পারে তাদের একটি জ্বালানি ট্যাঙ্ক লিক হয়ে গেছে, যে কারণে তাদের মহাকাশযানের নিয়ন্ত্রণ এখন কন্ট্রোলেরও বাইরে। ফলে বহু কষ্টে গ্রেস সেই জ্বালানি সেক্টর তাদের মহাকাশযান থেকে আলাদা করে, কিন্তু এই প্রক্রিয়াতেই গ্রেস গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারায়। যেটা দেখে রকি দ্বিতীয় আর কোনো রাস্তা না পেয়ে তার চাপযুক্ত বল থেকে বেরিয়ে এসে গ্রেসকে বাঁচায়, আর তারপর তাদের মহাকাশযানকে কোনো প্রকারে নিয়ন্ত্রণ করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই অ্যাটমসফিয়ারে রকি নিজেই আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তীতে গ্রেস সুস্থ হয়ে যখন রকিকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়, প্রথম দিকে সে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করলেও পরবর্তীতে তার সুস্থ হওয়ার অপেক্ষায় থাকতে থাকতে এই স্থান থেকে সংগ্রহ করা সেই অ্যামিবা, যার নাম সে দিয়েছিল টাউমেবা, সেটার উপরেই রিসার্চ করতে শুরু করে। আর বেশ কয়েকদিনের মধ্যে সে আবিষ্কার করে ফেলে কিভাবে শুক্র গ্রহের বায়ুমণ্ডলে এই অ্যামিবা তার প্রজনন ঘটাবে। তো নির্দিষ্ট কিছু সময় পর রকি যখন তার জ্ঞান ফিরে পায়, তখন দুই বন্ধু শেষবারের মতো নিজেদের বিদায় জানিয়ে যে যার নিজস্ব মহাকাশযানের মাধ্যমে নিজ নিজ গ্রহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু পৃথিবীতে আসার পথে গ্রেস আবিষ্কার করে যে অ্যামিবা সে পৃথিবীর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে, সেটা যে জেনোনাইটের পাত্রে সে রেখেছিল সেখান থেকে ওই অ্যামিবা বিবর্তিত হয়ে বাইরে বেরিয়ে পড়েছে। এবার এটা দেখেই গ্রেস অনুমান করে রকির পুরো মহাকাশযান যেহেতু এই জেনোনাইট দিয়েই তৈরি, তাই রকি তার বাড়ি পর্যন্ত পৌঁছানোর আগেই এই অ্যামিবা তার পুরো জাহাজে ছড়িয়ে পড়বে, আর জাহাজের জ্বালানি হিসাবে থাকা অ্যাস্ট্রোফেজদেরও খেয়ে ফেলতে শুরু করবে। ফলে রকি আর কোনো দিনই বাড়ি ফিরতে পারবে না। যেটা বুঝতে পেরেই গ্রেস তার মহাকাশযানে থাকা সেই প্রোবগুলির মাধ্যমে টাউমেবাদের স্যাম্পেল এবং তার রেকর্ড করা সমস্ত তথ্য পৃথিবীর উদ্দেশ্যে পাঠিয়ে দেয়, আর তারপর নিজে তার ওই মহাকাশযান নিয়ে আবারও ফিরে যায় রকির কাছে। এইদিকে পৃথিবীতে থাকা ইভা সেই সমস্ত তথ্য গ্রহণ করে তৈরি হতে শুরু করে সেগুলি কাজে লাগানোর জন্য। আর ওইদিকে গ্রেস রকির সঙ্গেই উপস্থিত হয় তার গ্রহ এরিডে, যেখানে রকি গ্রেসের বসবাসের জন্য পৃথিবীর মতোই আবহাওয়াযুক্ত কৃত্রিম একটি ডোম বানিয়ে দেয়, এবং বেশ কয়েকদিনের মধ্যে গ্রেসের পৃথিবীতে ফেরার জন্য সেখানকার বিজ্ঞানীরা সবকিছু রেডিও করে ফেলে। কিন্তু গ্রেস সেটা জানতে পারার পর তাকে জানায় পৃথিবীতে ফেরার বিষয়টি সে ভেবে দেখবে,
কারণ গ্রেস বর্তমানে এরিডিয়ান শিশুদের বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করার কাজে ব্যস্ত। আর এইখানেই এই মুভি সমাপ্ত হয়। মুভিটি প্রথম দেখার পরেই আমার মাথায় আসে ক্রিস মুভির কথা। যদিও দুটি মুভির গল্প অনেকটাই আলাদা, কিন্তু দুটি মুভিতেই এলিয়েনদের সঙ্গে মানুষের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখানো হয়েছে, যেটা সচরাচর অন্য মুভিতে দেখা যায় না। ওকে, তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার এই চ্যানেলটি যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।